আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পার্ট হ্যার অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুসলিম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 দ্য অ্যাডজাস্টিং প্রসেস এর দ্বিতীয় ক্লাসটি করব। তো দ্বিতীয় ক্লাসে আমরা যা করব তা হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল এবং ওয়ার্কশিট একসাথে করে নেব ইনশাআল্লাহ। চলুন দেখি আমরা এক নম্বর অঙ্কটা কি ছিল। The following particulars are extracted from the books of Shimon Traders relating to the year ended 31st December 2011. এটা হচ্ছে বিবিএ অনার্স 2011 সালের প্রশ্ন। তো সুমন ট্রেডার্স এর ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এক্সাক্ট ডিসেম্বর 31st 2011 2011 সালে 31 ডিসেম্বর থেকে রেওয়ামিল দেওয়া আছে সুমন ট্রেডার্স এর। তো রেওয়ামিলের ভিতরে কি ছিল? ক্যাশ দেওয়া আছে, ক্যাশ সম্পদ 4 লাখ টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে অগ্রিম বীমা 1,80,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার হচ্ছে দেওয়া আছে 2,20,000 টাকা, সাপ্লাইজ অন হ্যান্ড হাতে সাপ্লাইজ আছে মনে হয়ে গেছে 1,20,000 টাকা, অফিস ইকুইপমেন্ট দেওয়া আছে 8,80,000 টাকা, সুমনস ড্রয়িংস সুমনের উত্তোলন দেওয়া আছে 1,60,000 টাকা, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বিজ্ঞাপন খরচ দেওয়া আছে 80,000 টাকা, রেন্ট এক্সপেন্স দেওয়া আছে 1,80,000 টাকা, ক্রেডিট পাশে দেওয়া আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্টের উপর 4 লাখ টাকা, অ্যাকাউন্টস পেবল দেওয়া আছে পাওনাদার 40,000 টাকা, সুমনস ক্যাপিটাল সুমনের মূলধন দেওয়া আছে 4,60,000 টাকা, সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 14 লাখ টাকা। এখন মিসেলিনিয়াস এক্সপেন্স বিবিধ খরচ দেওয়া আছে 80,000 টাকা, অ্যাডিশনাল ইনফরমেশন অতিরিক্ত তথ্য যেগুলি সেগুলি হচ্ছে কি স্যালারিজ পেয়েবল টাকা 20,000। স্যালারিজ পেয়েবল মানে কি স্যালারি বেতন পরিশোধ করতে হবে 20,000 টাকা। তো বেতন বকে আছে যাবে কি হবে স্যালারি এক্সপেন্স ডেবিট সমানের জন্য এটা স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেয়েবল ক্রেডিট টাকা হচ্ছে 20,000 টাকা ছিল 20,000। তারপর দেখুন কি বলছে ডিপ্রিসিয়েশন অন দ্য অফিস ইকুইপমেন্ট টাকা 30,000 ফর দ্য ইয়ার। চলতি বছরের জন্য অফিস ইকুইপমেন্টের উপর অবচয় ধরতে হবে 30,000 টাকা। এটা যেহেতু তো একটাই হয় ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট টাকা হচ্ছে 30,000 টাকা। সাইডে লিখে রাখবেন অফিস ফার্নিচার অথবা অফিস ইকুইপমেন্ট যার উপর অবচয় ধরবেন তার নামটা লিখে রাখতে হবে। তারপর 3 নম্বর বলছে সাপ্লাইজ অন হ্যান্ড সাপ্লাইজ হাতে আছে ডিসেম্বর 31 তারিখে টাকা 30,000 টাকা। এখন দেখতে হবে রেওয়ামিলের ভিতরে সাপ্লাইজ অন হ্যান্ড দেওয়া ছিল নাকি সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া ছিল। যদি সাপ্লাইজ অন হ্যান্ড দেওয়া থাকে রেওয়ামিলের ভিতরে এবং বাইরেও সাপ্লাইজ অন হ্যান্ড থাকে তাহলে দুইটার পার্থক্য যেটা সেটা হচ্ছে এক্সপেন্স হবে। তো দেওয়া আছে সাপ্লাইজ অন হ্যান্ড 1,20,000, এখন দেওয়া আছে সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 30,000। দুইটা শুধু একই, দুইটার পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে এক্সপেন্স হবে। তো যেহেতু 1,20,000 টাকা ছিল এখন আছে 30,000, 90,000 টাকা কমে গেছে সেটা খরচ হয়ে গেছে এই জন্য খরচটাকে ডেবিট করতে হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। আগে সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট ছিল এখন সাপ্লাইজটাকে কি করতে হবে ক্রেডিট করে দিতে হবে। টাকা হচ্ছে 1,20,000 মাইনাস বর্তমানে হাতে আছে কত 30,000 টাকা। তো টাকা বের হবে 90,000 টাকা। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 90,000, সাপ্লাইজ কমবে 90,000 টাকা, সাপ্লাইজ ক্রেডিট 90,000। তারপর বলছে কি দ্য ব্যালেন্স ইন দ্য প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট দ্য কস্ট অফ 5 ইয়ার্স পলিসি ফ্রম জানুয়ারি 2010 সালের জানুয়ারি 1 তারিখ থেকে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 5 বছরের জন্য প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে। তো এখন খেয়াল করেন আমরা চলতি বছর মানে 2011 সালে অঙ্ক করতেছি। তো যখন আমরা 2010 সালে অঙ্ক করেছিলাম তখন একটা ব্যালেন্স শিট তৈরি করেছিলাম
তখন 1 বছরের ইন্স্যুরেন্স এক্সপেন্স সমন্বয় করা হয়ে গেছিল। তার মানে হচ্ছে 2011 সালে যে প্রিপেড ইন্স্যুরেন্সের টাকা আছে সেটা হচ্ছে 4 বছরের জন্য। এখন যেহেতু মেয়াদ তুমি হচ্ছে আরো 1 বছর, তো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করতে হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আগে প্রিপেড ইন্স্যুরেন্স রেভিনিউর ভিতরে ডেবিট করা ছিল, এখন সেটা মেয়াদ উত্তীর্ণ হলে কমবে, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করতে হবে। প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট টাকা হচ্ছে, দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া ছিল, প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে 1,80,000 টাকা। তো এইটা হচ্ছে 2011 সালে যেহেতু 1,80,000 টাকা দেওয়া আছে, কিন্তু হিসাব শুরু হয়েছে 2010 সাল থেকে। 2010 আগে আমরা বাদ দিয়ে দিচ্ছি ব্যালেন্স শিট করে, তার মানে এখানে হচ্ছে 4 বছরের টাকা। এই 1,80,000 কে 4 দিয়ে ভাগ করলে 1 বছরের টাকা পাওয়া যাবে। 1,80,000 ভাগ 4 সমান হচ্ছে 45,000 টাকা, 45,000 টাকা, 45,000 টাকা। এটা হচ্ছে আমাদের সমন্বয় জগতে শেষ হলো। বলছে কি ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ 10 ওয়ার্কশিট। তোমাকে 10 ঘর বিশিষ্ট একটি কার্যপত্র প্রস্তুত করতে হবে। তো 10 ঘর বিশিষ্ট কার্যপত্র যদি প্রস্তুত করতে হয়, আগে আমাদের দেখতে হবে যে কয়টা ঘর করতে হবে। দেখেন এখানে ক্যাশ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, নিচে একটা মিসলেস 9টা ঘর, অ্যাকুরেটের একটা 10টা, অ্যাকাউন্টস পেয়েবল 11 12 13টা ঘর। এই 13টা ঘর করার পর দেখতে হবে যে সমন্বয় থেকে কি কি ঘর বাড়বে। দেখুন এখানে সাব স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। তো যেমন ভিতরে স্যালারি এক্সপেন্সের ঘর নাই, আবার স্যালারি পেয়েবলের ঘরও নাই, তার মানে 2টা ঘর বাড়াতে হবে। এই 1 নং জনের জন্য 2টা ঘর বাড়বে, এখান থেকে 2টা ঘর বাড়বে। তারপর ডিপ্রিসিয়েশন অন অফিস এক্সপেন্স, যাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য একটা ঘর বাড়বে। এখন এই ডিপ্রিসিয়েশন পাশে দেওয়া ছিল ক্রেডিট পাশে। সাপ্লাইস অন হ্যান্ড, সাপ্লাইস ভিতরে দেওয়া আছে কিন্তু সাপ্লাইস এক্সপেন্স দেওয়া নাই, তার মানে এখান থেকে সাপ্লাইস এক্সপেন্সের জন্য একটা ঘর করতে হবে। আর ইন্স্যুরেন্স এক্সপেন্সের ঘর দেওয়া নাই, ইন্স্যুরেন্স এক্সপেন্সের জন্য একটা ঘর করতে হবে। তো র্যামের ভিতরে 13টা ঘর, এখানে 2টা 15টা 16 17 18টা, আর এর থেকে 3টা ঘর বেশি নিতে হবে। একটা হচ্ছে নেট ইনকামের জন্য, একটা হচ্ছে টোটালের জন্য, আর একটা হচ্ছে তারিখ বিবরণের শিরোনামের জন্য। তার মানে 13 আর 5 18, 18 আর 3 21টা ঘর করতে হবে। দেখুন আমাদের এখানে টোটালি 21টা ঘর করা আছে। তো যদি 10 ঘর বিশিষ্ট কার্যপত্র করতে হয়, সর্বপ্রথম অ্যাকাউন্টস টাইটেল মানে হিসাবে শিরোনামের ঘর নিতে হবে, তারপর ট্রায়াল ব্যালেন্সের ঘর নিতে হবে, তারপর অ্যাডজাস্টমেন্ট সমন্বয়ের ঘর নিতে হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স সমন্বিত রেভিনিউর ঘর নিতে হবে, ইনকাম স্টেটমেন্টের ঘর নিতে হবে, এবং ব্যালেন্স শিটের ঘর করতে হবে উদ্ধৃত পত্র। তো ট্রায়াল ব্যালেন্স হচ্ছে রেভিনিউ যেটা দেওয়া আছে সেমটা হুবহু লিখে ফেলবেন, অ্যাকাউন্টস টাইটেল তো রেভিনিউ তুলবেন। তারপর অ্যাডজাস্টমেন্টের ঘরে অ্যাডজাস্টমেন্ট যেগুলি দেওয়া আছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি যেগুলি করলাম ওইগুলি বসাতে হবে। তো প্রথম যে অ্যাডজাস্টিং এন্ট্রি হয়েছে আমাদের সেটা হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট টাকা ছিল কত, স্যালারি এক্সপেন্স ডেবিট 20,000 টাকা, স্যালারি এক্সপেন্স ডেবিট 20,000 টাকা। এটা এক নম্বর সমন্বয়। স্যালারিজ পেয়েবল ক্রেডিট করবেন, স্যালারি পেয়েবল ক্রেডিট 20,000 টাকা, এটা ডেবিট ক্রেডিট 20,000 টাকা, ক্রেডিট ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট ক্রেডিট। তারপর দ্বিতীয় যে সমন্বয়টা ছিল স্যালারিজ পেয়েবল ক্রেডিট 20,000 টাকা। তারপর দ্বিতীয় সমন্বয়টা দেখেন কি আছে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্টেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। অ্যাকাউন্টেড ডিপ্রিসিয়েশনের ঘর করা আছে কিন্তু ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের ঘর নাই, তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের ঘর বাড়াতে হবে।
ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট টাকা হচ্ছে 30,000 টাকা ছিল। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 30,000, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এই যে দেখেন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের ঘর ছিল, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 30,000 টাকা। এটা হচ্ছে 2 নম্বর ঘর, 2 নম্বর সমন্বয় ছিল। তারপর তৃতীয় যে সমন্বয় ছিল সেটা দেখতে হবে। তৃতীয় সমন্বয়টা কি ছিল? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট 90,000 টাকা। তো রেওয়ালের ভিতরে সাপ্লাইস দেওয়া আছে কিন্তু সাপ্লাইস এক্সপেন্সের ঘর নাই, এটার জন্য ঘর বাড়াতে হবে। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 90,000, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 90,000। এটা হচ্ছে 3 নম্বর সমন্বয়। আর সাপ্লাইস ক্রেডিট করতে হবে। দেখেন সাপ্লাইস দেওয়া ছিল, এখন সাপ্লাইসটা কি হবে? ক্রেডিট হয়ে যাবে 90,000 টাকা। এটা হচ্ছে 3 নম্বর সমন্বয়। তারপর 4 নম্বর সমন্বয়টা কি ছিল? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। রেওয়ালের ভিতরে প্রিপেড ইন্স্যুরেন্সের ঘর আছে কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্সের ঘর নাই। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স যেটা আছে এটাকে ডেবিট করতে হবে, কত? 45,000 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 45,000, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 45,000 টাকা। এটা 4 নম্বর সমন্বয়। আর প্রিপেড ইন্স্যুরেন্স আগে ডেবিট করা ছিল, এখন প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করে দিতে হবে। প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 45,000। এটা হচ্ছে 4 নম্বর সমন্বয়। এখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার সময় আমাদের খেয়াল রাখতে হবে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এগুলি যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা প্রস্তুত করতে হবে। তো যেগুলি ট্রায়াল ব্যালেন্স ডেবিট আছে, অ্যাডজাস্টমেন্টের উপর যদি ডেবিট হয় তাহলে ডেবিট এবং ডেবিট একসাথে যোগ করতে হবে। আবার ট্রায়াল ব্যালেন্সের করে ক্রেডিট টাকা এবং অ্যাডজাস্টমেন্টের করে ক্রেডিট টাকা, তাহলে ক্রেডিট এবং ক্রেডিট একসাথে যোগ করতে হবে আর বসাতে হবে ক্রেডিটের ঘরে। তো ডেবিট এবং ডেবিট যোগ করে ডেবিটের ঘরে বসাতে হবে, ক্রেডিট এবং ক্রেডিট যোগ করে ক্রেডিটের ঘরে বসাতে হবে। তার মানে কি দেখুন, ক্যাশ এখানে 4 লাখ আছে, ডেবিট কোনো কিছু নাই, তার মানে হচ্ছে 4 লাখ ছিল ট্রায়াল ব্যালেন্সের ঘরে, এটা আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরে নিয়ে যেতে হবে 4 লাখ। তারপর প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ছিল 1,80,000, এখন ক্রেডিট হয়ে গেছে। তো একটা ডেবিট হলে আরেকটা যদি ক্রেডিট হয়ে যায় তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর বিয়োগ ফলটা ওই ঘরে লিখতে হবে যেগুলো টাকাটা বড় ছিল। তার মানে ডেবিটে তো 1,80,000, ক্রেডিট হচ্ছে 45,000, বিয়োগ করতে হবে। 1,80,000 যেহেতু বড় ছিল ডেবিট ঘরে বসাবেন। 1,80,000 থেকে 45,000 বিয়োগ করলে থাকবে 1,35,000 টাকা, 1,35,000। তারপর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ছিল, এটা আর রেভিনিউর ঘরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরে কোনো কিছু নাই, সেহেতু ডেবিটটা ডেবিট করে বসিয়ে দিবেন 2,20,000 টাকা, 2,20,000। তারপর সাপ্লিস অন হ্যান্ড ডেবিট ছিল 1,20,000, এখন ক্রেডিট হয়ে গেছে। তো ডেবিট থেকে ক্রেডিটটা বিয়োগ করে দিতে হবে। 1,20,000 থেকে 90,000 গেলে 30,000 টাকা থাকবে। যেহেতু ডেবিট করে বেশি টাকা ছিল সেহেতু বিয়োগ করে ডেবিটের ঘরে বসাতে হবে 30,000 টাকা। তারপর অফিস ইকুইপমেন্ট 8,80,000 টাকা, সমন্বয়ের ভিতরে কোনো কিছু নাই, তার মানে 8,80,000 ডেবিট করেছিল, ডেবিট করে বসে ফেলতে হবে 8,80,000 টাকা। তারপর দেখুন কি আছে, সুমন্স ব্রেক্স 1,60,000, সমন্বয়ে কোনো কিছু নাই, তো এটা ডেবিট করে বসাতে হবে 1,60,000 টাকা। তারপর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট করেছিল 80,000, এটা ডেবিট করে বসে ফেলতে হবে। গ্র্যান্ড এক্সপেন্স 1,80,000 ছিল, ডেবিট করে বসাতে হবে 1,80,000। তারপর মিসলেনিয়াস এক্সপেন্স ডেবিট করে 80,000 ছিল, 80,000 লিখতে হবে ডেবিট ঘরে। তারপর দেখেন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট ছিল, আবার ক্রেডিট হয়ে গেছে, তার মানে ক্রেডিটের সাথে ক্রেডিটটা যোগ করে ক্রেডিট করে বসাতে হবে। 4 লাখ যোগ 30, 4,30,000 টাকা ক্রেডিটের ঘরে বসাবেন, 4,30,000 টাকা।
তারপর দেখুন অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ছিল 40,000, এখন সমন্বিত রেমিনের ঘরে বসাবেন ক্রেডিট করে কত 40,000 টাকা। তারপর সুমনস ক্যাপিটাল ক্রেডিট ঘরে ছিল, ক্রেডিটের ঘরে বসাতে হবে 4,60,000 টাকা, এখানে যোগ বিয়োগ কোনো কিছু নাই, 4,60,000। তারপর সার্ভিস রেভিনিউ ক্রেডিট ছিল 14 লাখ টাকা, এটা ক্রেডিটের ঘরে বসাবেন 14 লাখ। তারপর স্যালারি এক্সপেন্স ডেবিট হয়েছে, ডেবিটের ঘরে বসাতে হবে 20,000 টাকা। তারপর দেখুন কি আছে, স্যালারি পেয়েবল ক্রেডিট ছিল, ক্রেডিটের ঘরে বসাতে দিতে হবে 20,000 টাকা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ছিল, ডেবিট ঘরে বসাবেন 30,000 টাকা। তারপর সার্ভিস এক্সপেন্স ডেবিট ছিল, ডেবিটের ঘরে বসাতে হবে 90,000 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ছিল, ডেবিট ঘরে বসাতে হবে 45,000 টাকা। এখন হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে এবং ব্যালেন্স শিট প্রস্তুত করতে হবে। ইনকাম স্টেটমেন্টে শুধু আয় এবং খরচটুকু আনতে হবে, আর সম্পদ এবং দায়টুকু ব্যালেন্স শিটে নিয়ে যেতে হবে। নিশ্চয়তার জন্য বলছি, খরচ এবং আয়ের সামনে অগ্রিম অথবা বকেয়া থাকলে এইগুলি ব্যালেন্স শিটে চলে যাবে। তার মানে কি, শুধু আয়টুকু ইনকাম স্টেটমেন্টে, শুধু ব্যয়টুকু ইনকাম স্টেটমেন্টে আনতে হবে, আর সম্পদগুলি ব্যালেন্স শিটে নিতে হবে, দায়গুলি ব্যালেন্স শিটে নিতে হবে। এখন আয় দেখবেন যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরে যদি ক্রেডিট পাশে থাকে, আয়গুলি সাধারণত ক্রেডিট হয়, ক্রেডিট করে বসাতে হবে। খরচগুলি সাধারণত ডেবিট হয়, ডেবিট করে বসাতে হবে ইনকাম স্টেটমেন্টে। আর সম্পদ ডেবিট হয়, ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসাতে হবে। দায়গুলি ক্রেডিট হয়, এই জন্য ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে বসাতে হবে। এখন দেখুন ক্যাশ, ক্যাশ অর্থ হচ্ছে হাতে নগদ, যা আমাদের জন্য একটা সম্পদ। লিখতে হবে ব্যালেন্স শিটে কত 4 লাখ টাকা, 4 লাখ ব্যালেন্স শিটে ডেবিট করে বসাবেন 4 লাখ। এখন প্রিপেড ইন্স্যুরেন্স, দেখেন ইন্স্যুরেন্স যদি থাকতো এটা হচ্ছে খরচ থাকতো, কিন্তু যেহেতু সামনে অগ্রিম লেখা আছে সেহেতু এটা ব্যালেন্স শিটে চলে যাবে। যদি কোথায় যাবে ডেবিট পাশে নাকি ক্রেডিট পাশে না বুঝেন, তাহলে অ্যাডজাস্টেড ব্যালেন্সে ডেবিট থাকলে ডেবিট করে বসাবেন, ক্রেডিট থাকলে ক্রেডিট করে বসিয়ে দেবেন। তো প্রিপেডের জন্য ব্যালেন্স শিটে যাবে, ডেবিট করে ছিল ডেবিট করে বসিয়ে ফেলবেন 1,35,000 টাকা। তারপর দেখুন কি আছে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ছিল 2,20,000 টাকা। তো অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে দেনদার, যাদের কাছ থেকে আমরা টাকা পাবো, যেহেতু তাদের কাছে আমাদের টাকা আছে, এটা হচ্ছে আমাদের জন্য সম্পদ, ব্যালেন্স শিটে দেখতে হবে ডেবিট পাশে। সাপ্লাইস অন হ্যান্ড 30,000 টাকা। তো সাপ্লাইস হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ যা হাতে আছে, এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে নিতে হবে। তারপর অফিস ইকুইপমেন্ট একটা সম্পদ 8,80,000 টাকা, এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে নেবেন 8,80,000। তারপর ছিল সুমনস ড্রয়িংস, ড্রয়িংস হচ্ছে মূলধন থেকে বিয়োগ করতে হয়, তার মানে কি এটা ব্যালেন্স শিটে যাবে ডেবিট পাশে 1,60,000 টাকা। তারপর আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট পাশে, যেহেতু এক্সপেন্স উল্লেখ করা আছে সেহেতু এটা ইনকাম স্টেটমেন্টে যাবে 80,000 টাকা। তারপর আছে রেন্ট এক্সপেন্স, ডেবিট পাশে ছিল, রেন্ট এক্সপেন্স যেহেতু খরচগুলি ডেবিট পাশে লিখতে হয়, ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে লিখবেন 1,80,000 টাকা। মিসেলেনিয়াস এক্সপেন্স হচ্ছে 80,000 টাকা ছিল, ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে 80,000 টাকা। তারপর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন পুঞ্জীভূত অপচয়, পুঞ্জীভূত অপচয় হচ্ছে আমাদের জন্য একটা দায়, লিখতে হবে ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে 4,30,000 টাকা, 4,30,000 টাকা। তারপর অ্যাকাউন্টস পেয়েবল, এটা একটা দায়, ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে লিখতে হবে 40,000 টাকা। সুমনস ক্যাপিটাল, এটা হচ্ছে একটা দায়, সর্বোচ্চ বড় দায় 4,60,000 টাকা, ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে লিখতে হবে। তারপর সার্ভিস রেভিনিউ, এটা হচ্ছে আয় 14 লাখ টাকা, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে নিয়ে যাবেন 14 লাখ। তারপর আছে স্যালারি এক্সপেন্স, ডেবিট পাশে ছিল, ডেবিট পাশে লিখতে হবে, এক্সপেন্স যেহেতু খরচ ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে নিয়ে যাবেন 20,000 টাকা। তারপর আছে কি স্যালারি পেয়েবল, পেয়েবল যেটা পরিশোধ করতে হবে, তার মানে হচ্ছে একটা দায়, ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে লিখতে হবে 20,000 টাকা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স যেহেতু খরচ ডেবিট পাশে লিখবেন ইনকাম স্টেটমেন্টে
তারপর হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স, খরচ ডেবিট দিকে লিখতে হবে ইনকাম স্টেটমেন্টের। তারপর ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট পাশে লিখতে হবে 45,000 টাকা ছিল, 45,000 টাকা। অবশ্যই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের টাকাগুলি নিতে হবে আমাদের। এখন ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশটা আগে যোগ করতে হবে। তো ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশ কি আছে দেখেন, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে হচ্ছে 14 লাখ টাকা, 14 লাখ প্লাস আর দেখেন আছে কিনা কিছু, আর কিছু নেই। এই 14 লাখ টাকা যোগ করবেন, 14 লাখ যোগ করার পর এই টাকাটা উল্টা পাশে ডেবিট পাশে বসাবেন। বসানোর পর উপরে টাকাগুলো মাইনাস করে দিতে হবে। মাইনাস 45,000, মাইনাস 90,000, মাইনাস 30,000, মাইনাস 20,000, মাইনাস 80,000, মাইনাস 1,80,000, মাইনাস হচ্ছে 80,000, থাকলো 8,75,000 টাকা। 8,75,000। যেহেতু আয় বেশি হয়েছে এবং খরচ কম হয়েছে সেহেতু এটা হচ্ছে ইনকাম হইল, নেট ইনকাম। ইনকাম যেহেতু ক্যাপিটালের সাথে যোগ করতে হয়, তো ক্যাপিটাল যেহেতু ক্রেডিট করে থাকে, নেট ইনকামের টাকাটা ক্রেডিট করে নিয়ে যাবেন 8,75,000 টাকা। এখন সম্পদ এবং দায় একসাথে যোগ করলে সবগুলো এক সমান হবে। যদি সমান হয় তাহলে ব্যালেন্স শিট মিললে আপনাদের উত্তরপত্রটা সঠিক হয়ে যাবে। যোগ 20,000, তারপর আছে ক্রেডিট পাশে 4,60,000, 40,000, 4,30,000 সমান হচ্ছে 18,25,000 টাকা। 18,25,000। এখন ডেবিট পাশে দেখেন কি ছিল, ডেবিট পাশে ছিল 4 লাখ, 1,35,000, 2,20,000, 30,000, 8,80,000, 1,60,000 সমান হচ্ছে 18,25,000। তার মানে হচ্ছে সম্পদ এবং দায় যেহেতু সমান, আমাদের অঙ্কটা সঠিক হয়েছে ইনশাআল্লাহ। 18,25,000 টাকা। এই হচ্ছে আমাদের 1 নং অঙ্কের সমাধান। এখন চলুন আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি কি ছিল। The following trial balance is prepared from the books of accounts of Suman and Brothers relating to the year ended December 31st, 2013. এটা হচ্ছে অনার্স 2013 সালের প্রশ্ন। তো Suman and Brothers trial balance as on December 31st, 2013, এটা 2013 হবে। তো ক্যাশ হাতে নগদ দেওয়া আছে 2,05,000 টাকা, ল্যান্ড দেওয়া আছে 5 লাখ টাকা, প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া আছে 80,000 টাকা, বিল্ডিং দেওয়া আছে 6 লাখ টাকা, ইকুইপমেন্ট দেওয়া আছে 1,20,000 টাকা, ড্রয়িংস দেওয়া আছে 1 লাখ টাকা, স্যালারি এক্সপেন্স দেওয়া আছে 1,90,000 টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে 20,000 টাকা, অফিস সাপ্লাইস দেওয়া আছে 10,000 টাকা, ইলেকট্রিসিটি এক্সপেন্স দেওয়া আছে 5,000 টাকা, অফিস এক্সপেন্স দেওয়া আছে 15,000 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স নোট এর উপর দেওয়া আছে 5,000 টাকা, প্রিপেড রেন্ট দেওয়া আছে 1,20,000 টাকা। এখন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং এর উপর দেওয়া আছে 1,20,000 টাকা, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্টের উপর দেওয়া আছে 20,000 টাকা, নোটস পেয়েবল দেওয়া আছে 2 লাখ টাকা, অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে 1,30,000 টাকা, ক্যাপিটাল দেওয়া আছে 8 লাখ টাকা, সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 7 লাখ টাকা। এইগুলো হচ্ছে আমাদের রেয়ারমেল দেওয়া ছিল। এখন দেখি আমাদের সমন্বয় কি ছিল। তো অ্যাডজাস্টমেন্ট 30 months notes payable issued on June 30, 2013 at the rate of interest 10% per year. প্রতি বছর 10% হারে প্রদেয় বিলটা ইস্যু করা হয়েছিল 2013 সালের জুন মাসের 30 তারিখে, যার উপর 10% কি করতে হবে, সুদ ধরতে হবে। তো এখন ইন্টারেস্টে যেটা করতে হবে, ইন্টারেস্ট তো আর পরিশোধ করা হয়েছে না, যেহেতু ইন্টারেস্টটা পরিশোধ করা হয়নি সেহেতু ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট করতে হবে, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট করতে হবে। 1 নম্বর যাবে interest expense debit, interest payable
কিভাবে বের করতে হবে, নোটস যেটা আছে এই নোটসের টাকার উপর 10% সুদ ধরবেন 6 মাসের জন্য। তো নোটস পেবল ছিল 2 লাখ টাকা, এর উপর 10% সুদ ধরবেন, 2 লাখের 10% হচ্ছে 20,000 টাকা হবে। এটা হচ্ছে 1 বছরে বের হয়ে যাবে, যখন আমরা পার্সেন্ট হিসাব করি তখন 1 বছরের টাকা বের হয়। তার মানে 2 লাখ ইন্টু 10% জন্য নিচে 100, যেহেতু 6 মাসে সুদ ধরতে হবে, এটাকে 12 দিয়ে ভাগ করলে 1 মাসে টাকা বের হবে, আবার 6 দিয়ে গুণ করলে 6 মাসে টাকা বের হবে। টাকা হচ্ছে 10,000 টাকা, 10,000। তারপর দেখুন 2 নম্বরটা কি বলছে, অ্যাক্রুড অফিস এক্সপেন্স টাকা 4,000। অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া, অফিস খরচ বকেয়া আছে, তার মানে কি খরচের বকেয়া থাকলে খরচ ডেবিট করতে হবে আর বকেয়া খরচটাকে ক্রেডিট করে দিতে হবে। তার মানে কি অফিস এক্সপেন্স ডেবিট, অফিস এক্সপেন্স পেবল ক্রেডিট, অফিস এক্সপেন্স ডেবিট, অফিস এক্সপেন্স পেবল ক্রেডিট। টাকা হচ্ছে 20,000 টাকা, 20,000, 20,000, যেটা একটা 4,000 টাকা ছিল, 4,000, 4,000। তারপর তৃতীয় জবাবটা দেখুন কি আছে, প্রিপেড ইন্স্যুরেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড এর টাকা 1,000 পার মান্থ। প্রতি মাসে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ হলে খরচটাকে ডেবিট করতে হবে আর অগ্রিম খরচকে ক্রেডিট করতে হবে। তার মানে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এক মাসে যদি 1,000 টাকা উত্তোলন মেয়াদ উত্তীর্ণ হয় তখন 12 মাসে হচ্ছে 12,000 টাকা হবে, 12,000, 1,000 গুণ 12,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এর মধ্যে কি আর্নড সার্ভিস রেভিনিউ টাকা 20,000 ইনক্লুড সার্ভিস রেভিনিউ। তো অনুপার্জিত সেবা আয় 20,000 টাকা, যা সার্ভিস রেভিনিউ সেবা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। তার মানে কি অনুপার্জিত সেবা আয়কে ক্রেডিট করার কথা ছিল, এটা না করে আমরা সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করে ফেলছি। এখন যদি এটা সমন্বয় করতে হয় ঘোরায় বলতে হবে, সার্ভিস রেভিনিউ ডেবিট করতে হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করে দিতে হবে টাকা 20,000 টাকা। সার্ভিস রেভিনিউ ডেবিট, রেভিনিউ ডেবিট আর আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা হচ্ছে 20,000 টাকা ছিল, 20,000। তারপর দেখুন কি আছে, প্রিপেড রেন্ট পেড অন জানুয়ারি 1, 2013 ফর 24 মান্থস। অগ্রিম যে ভাড়া ছিল এটা হচ্ছে 24 মাসের জন্য 2013 সালের জানুয়ারি 1 তারিখে পরিশোধ করা হয়েছে। তার মানে কি 1 বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ হলে খরচ ডেবিট করতে হবে আর অগ্রিম খরচটাকে ক্রেডিট করতে হবে। তার মানে কি রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট আগে ডেবিট ছিল, এখন কি করতে হবে ক্রেডিট করে দিতে হবে, প্রিপেড রেন্ট ক্রেডিট। টাকা হচ্ছে এটা যদি 24 মাসের জন্য দেওয়া হয় থাকে, দেখুন রেমলের ভেতরে প্রিপেড রেন্ট দেওয়া ছিল, প্রিপেড রেন্ট এটা হচ্ছে 1,20,000 টাকা ছিল, এটা 24 মাসের জন্য, তার মানে হচ্ছে 2 বছরের জন্য। তো 1 বছর যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 60,000 টাকা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হবে। তো 60,000 টাকা, এটাকে 1,20,000 কে 24 দিয়ে ভাগ করবেন, 12 দিয়ে গুণ করবেন, তার মানে 60,000 টাকা হবে। তারপর প্রিপেড অ্যাডভার্টাইজিং পেড অন মার্চ 31, 2013 ফর 12 মান্থ। 12 মাসের জন্য মার্চের 31 তারিখে প্রিপেড অ্যাডভার্টাইজিং দেওয়া ছিল। তার মানে মার্চ মাসের 31 তারিখের পর থেকে অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 9 মাসের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
উত্তীর্ণ হলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট করতে হবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আগে প্রিপেড অ্যাডভার্টাইজিং ডেবিট ছিল, এখন প্রিপেড অ্যাডভার্টাইজিং ক্রেডিট করতে হবে। অ্যাডভার্টাইজিং ক্রেডিট টাকা হচ্ছে কত টাকা হবে দেখেন, 12 মাসের জন্য দেওয়া ছিল প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 80,000 টাকা। এটা হচ্ছে 12 মাসের জন্য 80,000, এটাকে 12 দিয়ে ভাগ করবেন, এক মাসে টাকা বের হবে। যেহেতু এপ্রিল মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 মাসে শেষ হয়েছে, সেহেতু 9 দিয়ে গুণ করতে হবে। তার মানে 3 মাসেরটা অগ্রিম থাকবে। 60,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, 60,000। তারপর বলছে কি ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 10,000 এন্ড অন বিল্ডিং টাকা কত 50,000। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট টোটাল টাকাটা 10 আর 50 60,000 টাকা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং প্রথম হচ্ছে ইকুইপমেন্টের টাকা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্টের টাকা হচ্ছে কত 10,000 টাকা ছিল, 10,000। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং এর উপর ছিল 50,000 টাকা। এই হচ্ছে আমাদের সমাধানের জন্য ছিল। এখন বলছে কি প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট, একটি 10 ঘর বিশিষ্ট একটি কার্যপত্র প্রস্তুত করো। তো 10 ঘর বিশিষ্ট কার্যপত্র যদি করতে হয় আমাদের রেওমিটার ভালোভাবে যেভাবে দিয়েছিল সেইভাবে তুলে নিতে হবে। এখন আমাদের দেখতে হবে ঘর আরো কয়টা বাড়াতে হবে। তো রেওমিট থেকে ঘর কয়টা করতে হবে সেটা আমাদের এক নজরে জানতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এই 19টা তো রেওমিটের ভিতরে ছিল আগে। তারপর এখন দেখতে হবে যে সমাধান থেকে কি কি বাড়বে। তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, দেখেন এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আছে কিনা, ইন্টারেস্ট এক্সপেন্স আছে কিন্তু ইন্টারেস্ট পেবলের ঘর নেই, একটা ঘর বাড়াতে হবে এখান থেকে। তো এখান থেকে 1 নম্বরের জন্য একটা ঘর বাড়বে। এখন অ্যাক্রুড অফিস এক্সপেন্স, অফিস এক্সপেন্স ডেবিট, অফিস এক্সপেন্স পেবল ক্রেডিট। দেখুন রেওমিটের ভিতরে অফিস এক্সপেন্স আছে হয়তো বা, কিন্তু অফিস এক্সপেন্স পেবল নাই। তো অফিস এক্সপেন্স পেবলের জন্য একটা ঘর বাড়াতে হবে। প্রিপেড ইন্স্যুরেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো প্রিপেড ইন্স্যুরেন্স রেভিনিউর ভিতরে আছে কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্সের ঘর নাই, একটা ঘর করতে হবে। সার্ভিস রেভিনিউ ডেবিট আর নন সার্ভিস রেভিনিউ ক্রেডিট দুইটারই ঘর আছে। তারপর প্রিপেড রেন্ট, প্রিপেড রেন্টের ঘর আছে কিন্তু রেন্ট এক্সপেন্সের ঘর নাই, এটা একটা ঘর বাড়বে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, প্রিপেড অ্যাডভার্টাইজিং ক্রেডিট, প্রিপেড অ্যাডভার্টাইজিং এর ঘর আছে কিন্তু অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের ঘর করতে হবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের ঘর নাই, একটা ঘর করতে হবে। এখন একটা ডিপ্রিসিয়েশন ঘর আছে। তো 1 2 3 4 5 6 রেভিনিউর ভিতরে আছে 19টা ঘর, 6 আর 19 25। এর সাথে আরো তার ইনকামের ঘর একটা, নেট ইনকামের ঘর একটা, আর টোটালের ঘর একটা, আরো 3টা ঘর বেশি নিতে হবে। 19 আর 6 25, 25 আর 3 28টা ঘর করতে হবে। তো আমাদের রেভিনিউটা করা আছে, রেভিনিউ করার পর এখন পোস্টিং দিতে হবে। কি পোস্টিং দেবেন, 1 নম্বর সমাধানটা যদি দেখেন কি ছিল, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হচ্ছে, এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট টাকা হচ্ছে কত টাকা ছিল 10,000 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 10,000 টাকা। ইন্টারেস্ট পেবলের ঘর নাই, ইন্টারেস্ট পেবলের ঘর করতে হবে আমাদের। ইন্টারেস্ট পেবল ক্রেডিট, ক্রেডিট 10,000। এটা হচ্ছে ডেবিটের ঘর, এটা ক্রেডিটের ঘর। এটা ডেবিট, ক্রেডিট, ডেবিট, ক্রেডিট, ডেবিট, ক্রেডিট। তো 2 নম্বর সমাধানটা দেখি কি ছিল, অফিস এক্সপেন্স ডেবিট, অফিস এক্সপেন্স পেবল ক্রেডিট। তার মানে কি অফিস এক্সপেন্সের ঘর আছে কিন্তু অফিস এক্সপেন্স পেবলের ঘর নেই, 4,000 টাকা।
অফিস এক্সপেন্স ডেবিট, অফিস এক্সপেন্স ডেবিট 4000 টাকা, অফিস এক্সপেন্স ডেবিট 4000, এটা 2 নং সমন্বয়। অফিস এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, অফিস এক্সপেন্স পেয়েবল ক্রেডিট টাকা হচ্ছে 4000 টাকা, এটা 2 নং সমন্বয়। তারপর দেখুন 3 নং সমন্বয়টা কি ছিল? প্রিপেড ইন্স্যুরেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড এট টাকা 1000 পার মান্থ, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো টাকা হচ্ছে 12000 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্সের ঘর নাই, ইন্স্যুরেন্স এক্সপেন্সের ঘর করতে হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট টাকা 12000, 3 নং সমন্বয় এটা। আর প্রিপেড ইন্স্যুরেন্স আগে ডেবিট করা ছিল, এখন প্রিপেড ইন্স্যুরেন্সটাকে ক্রেডিট করে দিতে হবে। প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট টাকা হচ্ছে 12000 টাকা। তারপর 4 নম্বর কি ছিল? সার্ভিস রেভিনিউ ডেবিট আর নন সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা হচ্ছে 20000 টাকা। সার্ভিস রেভিনিউ ডেবিট 20000, এই যে সার্ভিস রেভিনিউ ডেবিট 20000, এটা 4 নং সমন্বয়। আর আনন সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে। আনন সার্ভিস রেভিনিউ ছিল ঘর, unearned সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ডেবিট, unearned সার্ভিস রেভিনিউর জন্য ঘর নাই, তার মানে কি unearned সার্ভিস রেভিনিউর ঘরটা করে নিতে হবে। unearned সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা হচ্ছে 20000 টাকা ছিল, ক্রেডিটের ঘর 20000। এটা 4 নং সমন্বয়। তারপর দাও সেকেন্ড 5 নম্বর প্রিপেড রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট। তো রেন্ট এক্সপেন্স ঘর করতে হবে টাকা 60000 টাকা। রেন্ট এক্সপেন্স ডেবিট 60000, আর প্রিপেড রেন্ট আগে ডেবিট ছিল, এখন প্রিপেড রেন্টটাকে ক্রেডিট করে দিতে হবে 60000 টাকা। 60000, এটা 5 নং সমন্বয়। তারপর প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট করতে হবে, প্রিপেড অ্যাডভার্টাইজিং ক্রেডিট করতে হবে। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট টাকা ছিল 60000 টাকা। প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট 60000 টাকা, এটা 6 নং সমন্বয়। আর প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সকে ক্রেডিট করতে হবে। প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্রেডিট টাকা হচ্ছে 60000 টাকা, এটা 6 নং সমন্বয়। তারপর দেখুন কি আছে 7 নং সমন্বয়টা কি ছিল? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 60000 টাকা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 60000, এটা হচ্ছে প্রথমটা ইকুইপমেন্ট ছিল, ইকুইপমেন্টের উপর ইকুইপমেন্ট ধরেন 10000 টাকা ছিল, 10000, আর 1 মিনিটের ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট করতে হবে 10000 টাকা, এটা সমন্বয় হচ্ছে 7। তারপর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং ডেবিট, দুইটা আলাদা আলাদা করতে হবে। বিল্ডিং ডেবিট 50000 টাকা, দুইটা হচ্ছে 7 নং সমন্বয়।
তারপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিংটা ক্রেডিট করতে হবে, বিল্ডিং ক্রেডিট টাকা হচ্ছে 50,000 টাকা, এটা 7 নং সমন্বয়। তো এই হচ্ছে আমাদের পোস্টিং ছিল। এখন কি করতে হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার জন্য কি করতে হবে, ডেবিটের সাথে ডেবিটটা যোগ করে ডেবিট করে বসাবেন, তারপর ক্রেডিটের সাথে ক্রেডিটটা যোগ করে ক্রেডিট পাশে বসাবেন। কিন্তু একটা ডেবিট হয়ে গেলে আরেকটা যদি সমন্বয় যাবে দেয়, সমন্বয়ের ঘরে ক্রেডিট হয়, বিয়োগ করতে হবে। যেমন ক্রেডিট ছিল কিন্তু সমন্বয় ডেবিট হচ্ছে, এটাও বিয়োগ করতে হবে। তারপর বিয়োগ ফলটা যে ঘরটা বেশি থাকবে টাকার পরিমাণে, ওই ঘরে বিয়োগ ফলটা বসায় দিতে হবে। তো চলুন আমরা দেখি। ক্যাশ সমন্বয় করে কিছু নাই, তো ক্যাশ ডেবিট ছিল, ডেবিট করে বসাবেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরে 2,05,000 টাকা। ক্যাশ যেহেতু সম্পদ, এটা ব্যালেন্স শিটে যাবে, 2,05,000 টাকা, এটা ব্যালেন্স শিটে নিয়ে যাবেন ডেবিট পাশে। তারপর দেখুন ল্যান্ড ডেবিট পাশে আছে, সমন্বয়ের ঘরে নাই, ডেবিট পাশে 5 লাখ টাকা ছিল, 5 লাখ। ল্যান্ড যেহেতু সম্পদ, ব্যালেন্স শিটে যাবে ডেবিট পাশে 5 লাখ টাকা। তারপর দেখুন প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, খরচের সামনে প্রিপেড আছে, তার মানে এটা হচ্ছে সম্পদ। আগে ডেবিট ছিল, এখন ক্রেডিট হচ্ছে, তার মানে কি ডেবিটটা থেকে ক্রেডিটটা বিয়োগ করতে হবে, থাকবে 20,000 টাকা। 20,000 টাকা ডেবিট করে বসাবেন। এখন যেহেতু এটা সম্পদ হয়ে গেছে, খরচ রকম সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে নিয়ে যাবেন। যদি খরচ অগ্রিমটা সম্পদ অথবা দায় কোনো কিছু বুঝতে না পারেন, দেখবেন টাকা ডেবিট করে আসছে না ক্রেডিট করে আসছে। প্রিপেড থাকলে ব্যালেন্স শিটে যাবে, তখন পেয়েবল থাকলে ব্যালেন্স শিটে যাবে। তো ডেবিট করে থাকলে ডেবিট করে বসাবেন ব্যালেন্স শিটে, যদি ক্রেডিট করে থাকে ক্রেডিট করে বসিয়ে দেবেন যদি বুঝতে না পারেন। বিল্ডিং ডেবিট করেছিল 6 লাখ টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে নেবেন 6 লাখ। বিল্ডিং যেহেতু সম্পদ, ব্যালেন্স শিটে যাবে এবং ডেবিট করেছিল যেহেতু ডেবিট করে বসিয়ে দেবেন 6 লাখ টাকা। তারপর ইকুইপমেন্ট ডেবিট করে আছে, কোনো সমন্বয় নেই, তার মানে 1,20,000 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট করে লিখবেন। লেখার পর এই টাকাটা ব্যালেন্স শিটে যাবে 1,20,000 টাকা সম্পদ পাশে। তারপর ড্রেইনস আছে 1 লাখ টাকা, এটা সমন্বয় নাই, তো এটা ডেবিট করেছিল ডেবিট করে। ড্রেইনস যেহেতু মূলধন থেকে বিয়োগ করতে হয়, সেহেতু এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। কারণ কি ক্রেডিটটা থেকে ক্রেডিট দিকে কি থাকবে, ক্যাপিটাল থাকবে, আর ডেবিট দিকে যদি ড্রেইনস থাকে তখন একটা থেকে আরেকটা বিয়োগ বোঝায়। স্যালারিজ এক্সপেন্স ডেবিট 1,90,000 টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে নেবেন। নেওয়ার পর এই 1,90,000 যেহেতু খরচ, ইনকাম স্টেটমেন্টে ডেবিট করে বসিয়ে দেবেন 1,90,000 টাকা। তারপর প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড আছে, তার মানে কি এটা সম্পদ, 20,000 থেকে 12,000 ক্রেডিটটা বের করবেন, থাকবে 8,000 টাকা। তো 8,000 টাকা যেহেতু সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে নিয়ে যাবেন 8,000। তারপর দেখুন কি আছে, অফিস সাপ্লাইজ ডেবিট সমন্বয় নেই, তার মানে এটা সমন্বিত লেভেলের অর্থাৎ অ্যাডজাস্টেড ব্যালেন্সের ঘর ডেবিট করে বসাবেন। আমার এটা একটা সম্পদ, ব্যালেন্স শিটে নিতে হবে 10,000 টাকা। তারপর ইলেকট্রিসিটি এক্সপেন্স 5,000, এটা অ্যাডজাস্টেড ব্যালেন্স ডেবিট করে বসাবেন 5,000, যেহেতু এটা খরচ, ইনকাম স্টেটমেন্টে ডেবিট করে নিয়ে যাবেন। তারপর অফিস এক্সপেন্স, এটা একটা খরচ, আগে ডেবিট ছিল এখন ডেবিট হয়েছে, তার মানে যোগ করবেন 15,000 যোগ 4,000 সমান হচ্ছে 19,000 টাকা। এটা যেহেতু খরচ লেখা আছে, এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট করে নিয়ে যাবেন 19,000 টাকা। তারপর ইন্টারেস্ট এক্সপেন্স নোটের উপর, আগে ছিল ডেবিট 5,000, এখন আবার ডেবিট হচ্ছে 10,000। ডেবিটের সাথে ডেবিট হলে যোগ করতে হবে, যেহেতু এটা খরচ, ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে নিয়ে যাবেন 15,000 টাকা। তারপর প্রিপেড রেন্ট আগে ডেবিট ছিল, এখন ক্রেডিট হয়ে গেছে, তাহলে বিয়োগ করতে হবে, যেহেতু ডেবিট করে বেশি ছিল, বিয়োগ করতে ডেবিট করে বসাবেন। তো 1,20,000 থেকে 60,000 গেলে থাকবে 60,000 টাকা। যেহেতু প্রিপেড আছে, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য সম্পদ, ব্যালেন্স শিটে নিতে হবে 60,000 টাকা। তারপর দেখুন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং ছিল 1,20,000 টাকা, 1,20,000 সাথে আরো ক্রেডিট হয়েছে 50,000 টাকা, যোগ করলে কি হবে 1,20,000 আর 50,000 1,70,000। যেহেতু এটা পুঁজিগত অবচয়, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে নিয়ে যাবেন 1,70,000 টাকা। তারপর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 20,000, আবার ক্রেডিট হচ্ছে 10,000, যোগ করতে হবে 20 আর 10 30, যেহেতু এটা একটা দায়, ব্যালেন্স শিটে নেবেন।
তারপর নোটস পেবল, এটা একটা দায় সমন্বয় নেই, তার মানে সমন্বয় মিলে ক্রেডিট করে বসাবেন 20,000 টাকা, সরি 2 লাখ টাকা। এটা আপনার দায় পাশে লিখতে হবে 2 লাখ টাকা। তারপর অ্যাকাউন্টস পেবল দায় 1,30,000 টাকা, সমন্বয় নাই, তার মানে এটা একদম দায় পাশে নিয়ে যাবেন, সমানিত মিলে ক্রেডিট পাশে বসাবেন। ক্যাপিটাল 8 লাখ টাকা, এটা সমন্বয় ছিল না, তো ক্রেডিটটা ক্রেডিট করে বসে আবার ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে নিয়ে যেতে হবে। সার্ভিস রেভিনিউ হচ্ছে আয় 7 লাখ এবং ডেবিট হচ্ছে 20,000, বিয়োগ করলে থাকবে কত? ক্রেডিটে বেশি থাকবে, তার মানে ক্রেডিট করে বসাতে হবে। 7 লাখ বিয়োগ 20,000 থাকবে 6,80,000। এটা যেহেতু একটা আয়, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট করে বসাবেন 6,80,000 টাকা। ইন্টারেস্ট পেয়েবল 10,000 টাকা, এটা ক্রেডিট করে বসাবেন। ক্রেডিট করে বসানোর পর এটা যেহেতু দায়, ব্যালেন্স শিটে যাবে 10,000 টাকা। তারপর অফিস এক্সপেন্স পেয়েবল, এটা যেহেতু দায়, ক্রেডিট করে বসাতে হবে এবং ব্যালেন্স শিটে দায় পাশে বসাতে হবে। তারপর ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ছিল, ডেবিট করে বসাবেন। $12,000। এটা যেহেতু খরচ, এখানে ডেবিট করে বসাবেন। তারপর আনআন সার্ভিস রেভিনিউ দায়, এটা ক্রেডিট করে বসাতে হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে 20,000 টাকা এবং এটা যেহেতু অনুপাদিত, ব্যালেন্স শিটে নিয়ে যাবেন 20,000 টাকা। তারপর রেন্ট এক্সপেন্স ডেবিট ছিল, ডেবিট করে বসাবেন 60,000, যেহেতু এটা খরচ, ইনকাম স্টেটমেন্টে ডেবিট করে বসাতে হবে 60,000। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স খরচ 60,000 টাকা, ডেবিট পাশে ছিল, যোগ করে ডেবিট পাশে বসে দিতে হবে এবং ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ইকুইপমেন্টের উপর টাকা 10,000, ইকুইপমেন্টের বিলিং এর উপর ছিল 50,000। দুইটা যেহেতু খরচ, ইনকাম স্টেটমেন্টে ডেবিট করে বসাতে হবে দুইটাকে। এখন আমাদের ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে আগে যোগ করবেন 6,80,000 টাকা। যোগ করার পর এটা ক্লোজ করতে হবে। এই 6,80,000 টাকা থেকে উপরের খরচগুলি 6,80,000 টাকা ডেবিট পাশে নিয়ে আসবেন, আবার 6,80,000 আনার পর এখান থেকে উপরের টাকাগুলি মাইনাস করবেন। 6,80,000 মাইনাস 50,000 মাইনাস 10,000 মাইনাস 60,000 মাইনাস 60,000 মাইনাস 12,000 মাইনাস, আর কোনো খরচ আছে কেন দেখে নিন। হ্যাঁ, খরচ আছে 15,000 মাইনাস 19,000 মাইনাস 5,000 মাইনাস 1,90,000 সমান হচ্ছে 2,59,000। 2,59,000, এটা হচ্ছে আমাদের নেট ইনকাম। যেহেতু আয়টা বেশি হয়েছে, খরচটা কম হয়েছে, সেহেতু এটা হচ্ছে নেট ইনকাম। ইনকাম মূলধনের সাথে যোগ করতে হয়, তার মানে কি মূলধন ক্রেডিট পাশে ছিল, এখন এটা ক্রেডিট পাশে চলে যাবে 2,59,000। এখন সকলেই খরচ এবং আয় সবগুলি সম্পদ একসাথে যোগ করতে হবে, সবগুলি দায় একসাথে যোগ করতে হবে। 2,59,000 যোগ 20,000 যোগ 4,000 যোগ 10,000 যোগ 8 লাখ যোগ 1,30,000 যোগ 2 লাখ যোগ 30,000 যোগ 1,70,000 যোগ আর কিছু থাকলো, বেড়েছে 16,23,000। 16,23,000। এখন ডেবিট পাশে দেখুন কি আছে, সম্পদ পাশে 2,05,000 5,20,000 6 লাখ 1,20,000 1,08,000 10,000
60,000 সমান হচ্ছে 16,23,000 টাকা। 16,23,000 যখন সম্পদের মধ্যে আয় মিলবে তখন আপনাদের কার্যপত্রটা হয়ে গেছে, এটা আপনারা নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন যদি আমরা তৃতীয় অঙ্কটা শুরু করি, তৃতীয় অঙ্কটা দেখেন কি আছে, ক্যাশ আছে 1 লাখ, অ্যাকাউন্টস রিসিভেবল আছে 20,000, সাপ্লাইস অন হ্যান্ড দেওয়া আছে 16,000, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে 24,000, ফার্নিচার দেওয়া আছে 56,000, ড্রয়িংস দেওয়া আছে 32,000, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া আছে 4,000, স্যালারিস এক্সপেন্স দেওয়া আছে 44,000, প্রিপেড দেওয়া আছে 20,000, মিসেলেনিয়াস এক্সপেন্স দেওয়া আছে 12,000, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফার্নিচার দেওয়া আছে 8,000, অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে 8,000, আর্কেড ক্যাপিটাল দেওয়া আছে 1,52,000, ট্রাভেলিং সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 1,60,000 টাকা। এটা হচ্ছে 2014 সালের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের অঙ্ক। তো এখন সমন্বয়গুলো যদি দেখি কি আছে, অ্যান ইনভেন্টরি শোজ দ্যাট টাকা 10,000 অফ দ্য সাপ্লাইস আর অন হ্যান্ড, সাপ্লাইস হাতে আছে কত 10,000 টাকা। এখন রেওয়ালের ভিতরে কত ছিল, সাপ্লাইস অন হ্যান্ড ছিল 16,000, এখন দেখেছে 10,000 টাকা হাতে আছে। প্রথম দিন ছিল 16,000, তার মানে কি কমে গেছে, যেটা কমে গেছে সেটা খরচ হয়ে গেছে। যেটা কি হবে, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাইস আগে ডেবিট ছিল, এখন সাপ্লাইস কি করতে হবে, ক্রেডিট করতে হবে। সাপ্লাইস ক্রেডিট টাকা ছিল কত, আগে ছিল 16,000, এখন আছে মাত্র 10,000। দুইটার পার্থক্য যেটা সেটা খরচ হয়ে গেছে কত টাকা, 6,000 টাকা। তারপর দেখুন কি আছে, দ্য ব্যালেন্স ইন দ্য প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট এ 3-year পলিসি ফ্রম এপ্রিল 1, 2014। এপ্রিল মাসের 1 তারিখ 2014 তারিখ থেকে 3 বছরের জন্য, মানে 36 মাসের জন্য দেওয়া ছিল। এখন তো প্রিপেড ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হচ্ছে 9 মাস। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করতে হবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। টাকা হচ্ছে কত হবে, 36 মাসের জন্য দেওয়া ছিল। দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স ছিল 24,000, এটা 36 মাসের জন্য 24,000, এটাকে 36 দিয়ে ভাগ করবেন, তাহলে 1 মাসে টাকা বের হবে। যেহেতু এপ্রিল মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাসের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, 9 দিয়ে গুণ করবেন। তো 18,000 টাকা, 18,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তারপর দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দ্য ইয়ার অন ফার্নিচার, ডিপ্রিসিয়েশনের যেহেতু চোখ বন্ধ করে দেবেন, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ফার্নিচার, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, টাকা দেওয়া আছে 4,000 টাকা। তারপর স্যালারি আর পেইড, স্যালারি এক্সপেন্স ডেবিট, তো পার মান্থ প্রতি মাসে দেওয়া হয় কত টাকা, 4,000 টাকা। এখন দেখতে হবে স্যালারি কত টাকা দিয়েছে, স্যালারি এক্সপেন্স দেখেন লেখা আছে 44,000 টাকা। এক মাসে যদি 4,000 টাকা স্যালারি দিতে হয়, 12 মাসে হচ্ছে 48,000 টাকা দিতে হবে, 4 বার 48,000, দেওয়া আছে মাত্র 44,000। তার মানে কি 4,000 টাকা এখনো পরিশোধ করা হয়েছে না, যেটা পরিশোধ করা হয়েছে না সেটা হচ্ছে বকেয়া। তো কি করতে হবে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট, টাকা 4,000 টাকা, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট, টাকা হচ্ছে 4,000। তারপর এক্সপায়ার্ড গ্র্যান্ট ফর দ্য ইয়ার, টাকা একদম রেন্ট এক্সপায়ার্ড হয়েছে, তার মানে কি প্রিপেড রেন্ট যেটা ছিল ডেবিট, এটা ক্রেডিট করতে হবে, আর রেন্ট এক্সপেন্স ডেবিট করতে হবে। রেন্ট এক্সপেন্স ডেবিট, আগে প্রিপেড রেন্ট ডেবিট ছিল রেগুলার ভিতরে, এখন প্রিপেড রেন্টটাকে ক্রেডিট করতে হবে, টাকা 16,000 টাকা, 16,000। তারপর দেখেন ট্রাভেল সার্ভিস প্রভাইডেড বাট নট ইয়েট পেড, সেবা দেওয়া হয়েছে কিন্তু এখন গ্রহণ করা হয়নি, তার মানে কি বাকিতে কাজ করেছি, যাদেরকে বাকিতে কাজ করে দিলাম তাদের কাছ থেকে আমরা টাকা পাবো। তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা হচ্ছে 4,000 টাকা। তারপর বলছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ইনকাম ওয়ার্কশিট, তো 10 ভাগ বিশিষ্ট একটা কি করতে হবে, কার্যপত্র প্রস্তুত করতে হবে। এটা আপনাদের জন্য কাজ দেওয়া হলো।
ইনকাম স্টেটমেন্ট অ্যাডজাস্টেড এলিমেন্ট সমানুপাতিত করা হয়েছে। তো এই অঙ্কটা আপনাদের জন্য কাজ থাকলো। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।